আহ, ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আমরা অ্যাকচুয়ালি সবাই লাইভ স্ট্রিমে আছি। আই হোপ আপনি আসলে ফেসবুকে নাই অতটা, and কোনো সময় নাই, বাট স্টিল আপনার প্রচুর প্রচুর আমরা যারা আছি, যারা ইয়াং আছে, ইভেনচুয়ালি সেকেন্ড জেনারেশন যারা আছে, সবাই আসলে অধীর আগ্রহে ওয়েট করছে আসলে আপনার কাছ থেকে কিছু শোনার জন্য। ডিউরিং কোভিড-19 যে আমাদের যে একটা ইন্টারিম পিরিয়ড যাচ্ছে করোনা পারপাস, সবাই লকডাউন, এন্ড এই লকডাউনটা স্টার্ট হয়েছে ফ্রম অফিসিয়ালি ফ্রম 26, বাট অ্যাটলিস্ট আরো 10 দিন আগে থেকে আমাদের মোটামুটি অফিসগুলোতে কিছু কিছু আহ, যে প্রিকশন নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কোভিড-19 কারণে ফ্রেট ফরওয়ার্ডিং ইন্ডাস্ট্রিতে কি কি প্রভাব পড়তে পারে ইন ফিউচারে, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আপনি এই লাইভ স্ট্রিমে কিছু বলার জন্য। আপনারা জানেন যে কোভিড-19 যেটা সারা বিশ্বকে গ্রাস করেছে, এটার প্রতিক্রিয়া সব দেশের উপরেই পড়েছে, এবং ফ্রেট ফরওয়ার্ডিং এমন একটা ইন্ডাস্ট্রি যেটা সাপ্লাই চেনের মধ্যে অবস্থান করে, এবং যখন বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন সাপ্লাই চেনটাও ভেঙে যায়, এবং তার সাথে সাথে ফ্রেট ফরওয়ার্ডাররাও এই সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং বাংলাদেশে বিশেষ করে ফ্রেট ফরওয়ার্ডাররা তাদের সার্ভিসটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিকেই দিয়ে থাকে, এবং আপনারা জানেন যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমাদের এক্সপোর্টের প্রায় 80% ঊর্ধ্বে তারা অবস্থান করছে। তো যেটা আপনি বলেছেন সেটাই সঠিক। মার্চের মাঝামাঝি থেকেই কিন্তু অলমোস্ট কাজ বন্ধ হয়ে যাচ্ছিল, এক্সপোর্টের অনেক অর্ডার ক্যান্সেল হয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে যেটা বিজিএমই বলেছে, প্রায় $5 বিলিয়ন অর্ডার ক্যান্সেল হয়েছে। যদি আমরা গত 6 মাসও দেখি যে আমরা মান্থওয়ারি যে এক্সপোর্টটা হচ্ছিল সেটাও গত বছরের তুলনায় কম ছিল। প্রতি বছরই মানে আমরা এর আগের 5 বছরে দেখে এসেছি প্রতি বছরই ডাবল ডিজিট গ্রোথ হচ্ছিল, কিন্তু আমরা ডিগ্রোথ দেখতে পাচ্ছিলাম গত 6 মাসে। এবং সেটা এসে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে আমাদের এই করোনার কারণে যে লকডাউন হয়েছে এবং আন্তর্জাতিক যে অবস্থান, যেখানে প্রায় $5 বিলিয়ন অর্ডার ক্যান্সেল হয়েছে। ঠিক একইভাবে আমদানিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ যে পরিমাণে আমদানি আসতো বা লোকজন যা আমদানি করত, অনেকেই এই পরিস্থিতিতে অবস্থানে সেই আমদানি থেকে বিরত থেকেছে। তো সার্বিকভাবে যদি আমরা বলি, আমাদের এই এপ্রিল মাসে বেশিরভাগ সদস্যেরই কোনো ইনকাম থাকবে না। আমাদের প্রায় 1100-র বেশি সদস্য রয়েছে আমাদের এই পরিচর্যায় ফ্রেট ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনে। তাদের বেশিরভাগেরই কোনো আয় থাকবে না, কিন্তু আয়ের সাথে তো তাদের যে এস্টাবলিশমেন্ট, যে ব্যয় বা তাদের যে বাড়ি ভাড়া, সেগুলো তো তাদেরকে বহন করতেই হবে। এবং আমার ধারণা এই অবস্থানটি খালি এই 1 মাসে নয়, এই অবস্থানটি মে গড়িয়ে জুন পর্যন্ত যাবার সম্ভাবনা রয়েছে। আমরা বাহ্যিক বিশ্বে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় এটা খুলেছে ব্যবসাটা। আপনার বেশিরভাগ ক্ষেত্রে বলতে পারেন চায়না, কারণ তারা মেডিকেল সাপ্লাইসটা সারা বিশ্বে দিচ্ছে, সেখানে ফ্রেট ফরওয়ার্ডার অন্তর্ভুক্ত হচ্ছে। আমাদের এখানেও আমদানি এখনো চলছে, বাট বেশিরভাগ আমদানি আমাদের যেটা পূর্বে এলসি খোলা ছিল বা পূর্বে যে আমদানিগুলো করা ছিল সেগুলাই আসছে, কিন্তু নতুন কোনো আমদানির দরপত্র এখন পর্যন্ত খোলা হয়েছে বলে আমাদের জানা নেই। আর যেহেতু ব্যাংকগুলো বন্ধ, কোনো এডি ফ্যাসিলিটিও এখন হচ্ছে না যেখানে এডি ব্যাংকগুলোতে এই দরপত্রগুলো খোলা হয়। তো আমি যেটা মনে করি, ওভারঅল এই 3 মাসের যে বড় একটা ধাক্কা, সেটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলবে আমাদের এই পুরা ইন্ডাস্ট্রিটার উপরে। এবং সরকারি প্রণোদনা না পেলে আমি মনে করি যে প্রায় অর্ধেকেরই বেশি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। স্যার, এই ক্ষেত্রে আমি যদি একটু বলি, আপনি প্রাক্তন সভাপতি হিসেবে বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন এবং আপনারই হাতে গড়া বর্তমান ফ্রেট ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন সভাপতি অলসো, সো আপনাদের মোটামুটি খুব ভালো একটা টিউনিং আছে। সো এই ক্ষেত্রে আপনারা কি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা টুয়ার্ডস গভর্নমেন্ট, মানে কমার্স মিনিস্ট্রি অ্যান্ড অলসো লাইক আদার্স মিনিস্ট্রির সঙ্গে? না, এটা আমরা প্রথম থেকে করেছি। আমরা যখন যেটার অবস্থানটা দেখলাম, এবং আমরা জানি যে আমাদের ছোট বড় সব ধরনেরই প্রতিষ্ঠান রয়েছে, এবং যৌথ মূলধনকৃত আন্তর্জাতিক প্রতিষ্ঠানও আমাদের এখানে রয়েছে। তো সেটাকে ভেবেই আমাদের অ্যাসোসিয়েশন থেকে কমার্স মিনিস্ট্রি, এফবিসিসিআই এর মাধ্যমে সরকারকে, এবং আপনারা জানেন যে পরবর্তীতে সরকার সেবা খাতে একটা প্রণোদনা দিয়েছে, যেটার অধীনে ফ্রেট ফরওয়ার্ডাররা তারা
তাদের ব্যাংকের সাথে, কিন্তু একটা সমস্যা রয়ে গেছে যে এখানে যেটা বলা হয়েছে যে ব্যাংকের সাথে তাদের যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের তাদের লেনদেনের যে অবস্থান, তাদের ক্লায়েন্ট ব্যাংক রিলেশনশিপের উপরে এই প্রণোদনাটা তাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু সবচেয়ে খারাপ অবস্থান হবে যে ছোট ছোট যে এই মূলধনকারী প্রতিষ্ঠানগুলো ছিল, তাদের সাথে হয়তো এত ব্যাংকের লেনাদেনা ছিল না, বা ব্যাংক থেকে তারা ওই পরিমাণে লোনও নিত না। কিন্তু এখন তাদেরকে তো বেঁচে থাকতে হলে তাদের এই 3 মাসের এই সংখ্যার অঙ্কের অনুদান তো লাগবেই। সেক্ষেত্রে সরকার একটু আম, শিথিল করা উচিত এই প্রক্রিয়াটা, যাতে যারা ছোট রয়েছে বা যারা মাঝারি থেকে ছোট ধরনের ফরওয়ার্ড রয়েছে তারা যেন এই এই অবস্থা থেকে উত্তরণ পেতে পারে, কারণ তা না হলে তাদের জন্য খুব দুষ্কর হয়ে যাবে পরবর্তীতে বেঁচে থাকার, এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখার জন্য। সো এই ক্ষেত্রে স্যার একটু যদি বলেন, like, এই এক্সপোর্টে যে আপনাদের একটা প্রজেকশন ছিল টুয়ার্ডস 2020 ভিশন 20, মানে অলমোস্ট থ্রুআউট দ্য ইয়ার, এই ক্ষেত্রে কি টার্গেট কি আবার রিভিউ হবে? মানে অ্যাজ এ হয় কি আসলে কোম্পানিগুলোর এমপ্লয়িরা যে ভয়টা এখন পাচ্ছে, সবারই আসলে ইনিশিয়ালি প্ল্যানটা হয়েছিল যে হয়তো 10 দিন থাকবে, 15 দিন থাকবে, লকডাউন থাকবে, হোম 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 অফিস করবে, একটা এক্সাইটমেন্ট ছিল। সো আস্তে আস্তে ধীরে ধীরে তারাও বুঝতে পারছে তাদের যে মিনিমাম একটা প্ল্যান থাকে, প্রত্যেকটা কোম্পানির একটা বাজেট থাকে, সেই বাজেট অ্যাচিভ করতে না পারলে তাহলে তাদের কি সব, মানে তাদের কি ব্যবস্থা হবে বা গ্রহণ করা হবে যায়? না, এটা সত্য, কারণ এই কোভিড-19 নিয়ে সারা বিশ্বেই আমার কাছে মনে হয়েছে যে তারা কেউই প্রস্তুত ছিল না। আপনার বহির্বিশ্বে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কেউই প্রস্তুত ছিল না, আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে হয়তো আমরাও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না যে এটা আসলে কতদিন বা কিভাবে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কতদিন আমরা লকডাউন থাকবো, সেটা পরিকল্পনার মধ্যে ছিল না। স্বাভাবিকভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠান তারা চিন্তা করে তাদের একটা ইয়ারলি বাজেট আছে, সেই বাজেট অবশ্যই অ্যাচিভ করতে হয়, এবং তার সাথে সাথে তাদের যে কর্মচারী রয়েছে তাদেরও কিছু প্রণোদনা মানে সরকার থেকে না, তারা কোম্পানির থেকেও কিছু বোনাসও পেয়ে থাকতে পারে। কিন্তু বর্তমানে যে অবস্থানটা এসেছে, এবং আপনারা জানেন যে আগামী মাসে আমাদের রমজানের ঈদও রয়েছে, এবং ঈদে সবাই বোনাস পেয়ে থাকে। আমি সন্ধ্যাতীত যে বেশিরভাগ প্রতিষ্ঠানই তাদের বোনাস দিতে অক্ষম হবেন। তো সেই ক্ষেত্রে প্রত্যেকেরই এগিয়ে আসতে হবে। আমি মনে করি যে যারা প্রতিষ্ঠানের মালিক রয়েছেন এবং কর্মচারী রয়েছেন, সকলে মিলে একটা সিদ্ধান্তে আসতে হবে, প্রত্যেকেরই কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে। ইতিমধ্যে আমরা যেটা শুনেছি, বেশ কিছু প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোয় বেশিরভাগ, তারা কিছু কিছু স্যালারি কাট নিয়েছে। যারা একটু হায়ার স্যালারি পায় তাদের হয়তো কিছুটা স্যালারি কাট নেওয়া, এটা কি 3 মাস হবে না 6 মাস হবে এটা এখনো বলা যাচ্ছে না। তবে আমার ধারণা, এবং আমি সবাইকে এটাই আশা করব, যাতে সরকার থেকে প্রণোদনাটা একটু সহজ করুক এবং সকলে যেন বেঁচে থাকতে পারে, এবং এই বাঁচার মধ্যে এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুজনই যেন একটা মিলে একটা সিদ্ধান্ত নিতে পারে যে কি করলে এই প্রতিষ্ঠানগুলো বেঁচে থাকতে পারবে। কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানের মালিক পক্ষ এবং যারা কর্মচারী, তাদের সকলে মিলিতভাবে কিন্তু প্রতিষ্ঠানটাকে বাঁচাতে হবে, প্রত্যেকের প্রতিষ্ঠানকে। তো সেখানে আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকের কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে, মালিক পক্ষকেও কিছু স্যাক্রিফাইস করতে হবে, কর্মচারীদেরকেও কিছু স্যাক্রিফাইস করতে হবে, এবং দুটোকে মিলেই তারা যেন বেঁচে থাকতে পারে। স্যার, আপনি অ্যাজ এ প্রতিষ্ঠিত ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি উদ্যোক্তা, আমি বলবো প্রবীণ উদ্যোক্তা, আপনার প্রচুর স্টুডেন্ট আছে ইন দ্য মার্কেট। সো অ্যাপার্ট ফ্রম দিস আরেকটা ব্যাপার যেটা আছে, কিছু জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আমাদের বাংলাদেশে আছে। সো ওনারা, আমরা যেটা দেখি বিভিন্ন দেশে, ওনারা এইসব ইন্টারিম পিরিয়ডে কিছু কিছু সময় দেখা যায় যে কোম্পানিগুলো শাটডাউন হয়। সো এই ক্ষেত্রে বাংলাদেশে কোনো উদ্যোগ আছে কিনা যে তাদেরকে যাতে রাখা যায়, এবং এই পারপাসে যাতে এমপ্লয়িরাও তাদের যে সুযোগ সুবিধা পাচ্ছে সেটাকে মিনিমাইজ করে, যেটা আপনি অলরেডি বললেন। সো তাদেরকে রাখার ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? আমার ধারণা, যারা আন্তর্জাতিক স্বীকৃত যৌথ মূলধন যৌথ প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা মানে মার্কেট থেকে একদম বন্ধ হয়ে যাবে না। তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, কিছু কিছু আমরা শুনেছি যে তারা স্যালারি কাট করেছে, এবং কিছু কিছু জায়গায় ছুটি, যেটা অ্যানুয়াল লিভ আছে, সেটাকে অ্যাডজাস্ট করে দিয়েছে। এ ধরনের কিছু করে একটা সিদ্ধান্ত নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আমার ধারণা আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের যেভাবে আগাচ্ছে, যদিও অর্ডারগুলো অনেক ক্যান্সেল হয়েছে,
পরবর্তীতে যখন এই সারা বিশ্ব আবার আবার উন্মোচিত হবে, যেটা আমরা আশা করছি যে জুলাইয়ের মধ্যে এটা হবে। আমরা বিভিন্ন যে মডেলগুলা আলোচিত হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় জুনের মধ্যে খুলে যাবে, কিছু কিছু জায়গা আপনি জুলাইয়ের মধ্যে খুলবে। তো সেখানে যদি খুলে যায়, বাংলাদেশ এমন একটা অবস্থান রেখেছে, তাদের অবস্থান গার্মেন্টসে, যেই পোশাক নির্মাণে আমার মনে হয় যে বাংলাদেশের একটা নতুন অধ্যায় হতে পারে। আমাদের যে প্রতিপক্ষগুলো রয়েছে, ধরে নেন ভিয়েতনাম, তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জেনেছি যে বিকজ তারা অনেক হাইটেক প্রোডাক্ট করে, যেগুলোর চাহিদা দিন দিন কমে যাবে। মানুষের প্রথম চাহিদা হবে, মূল চাহিদা হবে তাদের খাওয়ার দাওয়া, দ্বিতীয় চাহিদা হবে তাদের পরিধান। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি, এবং বাংলাদেশ যেহেতু লো ইনকাম গ্রুপের প্রোডাক্টগুলাই তৈরি করতে, খুব হাই এন্ড প্রোডাক্ট তৈরি করে না, সেখানে আমি মনে করি বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিটা সারভাইভ করার সম্ভাবনা অনেক অধিক। তবে যেটা বললাম, সেই সম্ভাবনার অবস্থানে যেতে হলে 3 থেকে 6 মাস আমাদেরকে প্রণোদনার মাধ্যমে সারভাইভ করে যেতে হবে, যেটা সরকার এবং প্রাইভেট সেক্টর মিলে, যেখানে আমি মনে করি এমপ্লয়ার এবং এমপ্লয়ি মিলে একটা যদি অবস্থানে আসতে পারে যে কি করে আমরা এই 3টা মাস পরিক্রম করব, এবং যেটা আমাদের বেঁচে থাকার জন্যই মানে ন্যূনতম যে অঙ্কটা দরকার, সেটা যেন আমরা সকলে পেতে পারি, সেই অবস্থানটা যেন থাকতে পারে। বেশ কিছু প্রতিষ্ঠান যারা ভালো করেছে, আমি আশা করব সেই প্রতিষ্ঠানগুলো তাদের জমাকৃত প্রফিট থেকে এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করবেন। এবং সামনের দিকে আমি মনে করি 6 মাসের পরে বিশ্ব যখন ঘুরে দাঁড়াবে, তখন আমাদের একটা নতুন অধ্যায় আসবে এবং নতুন অপরচুনিটি আসবে। সেই অপরচুনিটির জন্য আমাদেরকে যে করে হোক, কষ্ট করে হলেও এই সময়টা পার করতে হবে। স্যার, একটা কোশ্চেন আসছে, যেটা হচ্ছে হলো এয়ারলাইন্স তো অলমোস্ট লাইক মানে ক্লোজিং, মানে অলমোস্ট যতদিন লকডাউন আছে ততদিন ধরেই ক্লোজিং। ইভেন ইউরোপের কারণে অনেক আগে থেকেই ক্লোজ আছে। সো এই ক্ষেত্রে আপনি যে বললেন জুন জুলাইয়ের দিকে যদি তারা আবার অন করতে পারে, তাহলে কি এয়ারলাইন্স গুলো কোনো প্রাইসিং এ কোনো ব্যাঘাত ঘটবে কিনা আপনাদের যে শিপিংটা হয় মোস্টলি এয়ার ফ্রেটের বেলায়? সেটা সত্যি। আমার ধারণা, আপনি জানেন যে বিশ্বে কিন্তু এখন যদি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি ধরেন, এয়ারলাইন ইন্ডাস্ট্রির একটা আইএটার সার্কুলার দিয়েছে যে তাদের প্রায় $300 বিলিয়ন উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিটা। এখন শুধুমাত্র আন্তর্জাতিক কার্গো ফ্লাইটগুলো চলাচল করছে বিশ্বের বিভিন্ন জায়গায়, বেশিরভাগ সময় চার্টার হিসেবেই চলছে, যেহেতু মেডিকেল সাপ্লাইজ মুভমেন্ট হচ্ছে। তবে ওভারঅল যেহেতু সাপ্লাই ডিমান্ডের মধ্যে একটা তারতম্য রয়েছে, যেহেতু প্যাসেঞ্জার ফ্লাইটগুলো সকলেই বন্ধ, সেই জন্য এখন যে ভাড়া যেটা আছে, যে মাল পরিবহনের ভাড়া কিন্তু অত্যাধিকভাবে বেড়ে গেছে। আগে যেটা $1 ছিল সেটা $2 চাচ্ছে, সেটা অবশ্যই হয়েছে। এবং আবার যখন বিশ্বটা খুলবে, তখন হয়তো প্রথম দিকে একটু চাপ থাকতে পারে, চাপের উপরে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে কিন্তু এই ভাড়াটা নির্ভর করবে। তবে এই ভাড়ার বেশিরভাগ অংশই, যদি আমি এক্সপোর্টের বেলায় চিন্তা করি, আমাদের এখানে বেশিরভাগ এফওবি শিপমেন্ট হয়, সেখানে যারা এটা আমদানিকারকরাই সেই পয়সাটা দিয়ে থাকে, সেটারও হয়তো ভাগটা আমাদের ম্যানুফ্যাকচারের উপরে পড়বে না। তবে আমরা যারা আমদানি করে, আমাদের দেশে যারা আমদানি করছে, বেশিরভাগ এশিয়া থেকে আমদানি হয়, সেখানে আমদানির ক্ষেত্রে হয়তো তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেটাকে আমাদের এই বিজনেস সিচুয়েশনে আমাদের এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে এভিয়েশন ইন্ডাস্ট্রি প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত। আপনি যেটা বলেছেন সেটা সত্য, যে অনেক এয়ারলাইন্সকে হয়তো আমরা আবার আকাশে উঠতে নাও দেখতে পারি। সেটা অনেক ক্ষেত্রে সম্ভব, কারণ এই এয়ারলাইন্সগুলো তাদের প্লেনগুলোকে বসিয়ে রেখেছে, তাদের পেমেন্ট রয়েছে, যেটা আমি বললাম, তারা প্রায় $300 বিলিয়ন ঊর্ধ্বে তাদের ক্ষতি হয়েছে। ঠিক একইভাবে শিপিং ইন্ডাস্ট্রিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিপিং ইন্ডাস্ট্রি বাংলাদেশ থেকে, আপনি জানেন, এক্সপোর্ট বন্ধ হয়ে যাওয়াতে প্রায় 150 জাহাজ এসে কোনো মাল না নিয়েই ফেরত গেছে। তো তাদের জন্য একটা ক্ষতিকর অবস্থায় আছে, এবং সেক্ষেত্রে আমাদের কিছু সারচার্জ বৃদ্ধি পেতে পারে। এই সার্বিকভাবে এই আমদানি রপ্তানির ক্ষেত্রে যে ভাড়ার যে অংশটা আছে, সেই অংশটা কিছুটা হলেও এফেক্টেড হবে দুদিক থেকে, যারা আমদানিকারক এবং যারা রপ্তানিকারক, দুজনেই কিছু না কিছু হলেও এফেক্টেড হবে। সো
তো সেই ক্ষেত্রে কি স্যার আপনারা মানে এই যে ডলার এক্সচেঞ্জ রেটের বেলায় ধরেন বিজিএমই বা আপনারা তো মানে পণ্যটা পাচ্ছেন একটা একটা সেগমেন্টের কাছ থেকে, ধরে নেই আমরা গার্মেন্টস কোম্পানির কাছ থেকে, সো তাদের সঙ্গে কি কোনো অ্যাডজাস্টমেন্টে যাওয়া যাবে কিনা? কারণ তার তো প্রোডাক্টটা কি আসলে, আমার কোশ্চেনটা হচ্ছিল এই যে আমরা বলছি যে বিজিএমই প্রোডাক্ট মানে অর্ডার ক্যান্সেল হয়েছে, আমার কথা কি ক্যান্সেল হয়েছে নাকি হোল্ড আছে বিকজ অফ কোনো দেশই তো আসলে খোলা নাই, সবই তো কোয়ারেন্টাইনে, সবাই মানে লকডাউন। বাংলাদেশের কথা যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের 18 ভাগ শিপমেন্ট যায় আমেরিকাতে। আর যদি আপনার ইউরোপের যে 55 ভাগ, তার প্রধান 4টা দেশ 40%, মানে বাংলাদেশের থেকে প্রায় 40 ভাগ মালামাল যায় ইটালি, জার্মানি, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড। এই এই কটা দেশকে যদি ধরি সেটা প্রায় 50 ভাগের মতো হবে। এবং আপনি যদি আমরা এয়ার ইন্ডাস্ট্রি ধরেন, এয়ার ফ্রেটে 1 নম্বর দেশ হলো জার্মানি, 2 নম্বর দেশ হলো আমেরিকা। সো এই সবগুলো দেশ কিন্তু করোনাগ্রস্ত, এবং এই করোনায় তারা সাংঘাতিকভাবে বিপর্যস্ত। সুতরাং আমাদের ক্রেতারা যদি বিপর্যস্ত হয় তাহলে আমরা অবশ্যই বিপর্যস্ত হব। তবে একটা ভালো খবর যে যারা মেজর বায়ার তারা বাংলাদেশের পক্ষে কথা বলেছে, এবং অনেকে বলেছে যে, আমরা জানেন যে H&M বা অনেক বায়ার বলেছে তারা লেবার কস্টটা দিয়ে দিবে। এবং ইতিমধ্যে আমার সাথে কথা হচ্ছে যারা ইন্ডিটেক্স, যাদের কাজ আমি করে থাকি। ইন্ডিটেক্স হচ্ছে বাংলাদেশের মানে সর্ববৃহৎ এয়ার ফ্রেট নিয়ে থাকে বাংলাদেশ থেকে। তারা তাদের সকল মালামালই তারা নেবে, তারা এই আশ্বাস দিয়েছে। এবং তারা চিন্তা করছে যে তারা বায়ারদের, তারা যারা মাল বানিয়েছে তাদেরকে তারা পয়সাটা দিয়ে দিতে চায়, মালটা তারা পরে নেবে। তো এটাও একটা সুখবর, এবং এই ব্যাপারে আমরা সহযোগিতা করছি কিভাবে মালগুলোকে এখানে সংরক্ষিত রাখা যায়, এবং আমাদের যারা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আছে তারা যেন তাদের মূল্যটা পায়। তো এইভাবে আমরা যদি দেখি, আমার মনে হয় বাংলাদেশের প্রতি সহনশীল, কারণ বাংলাদেশকে তাদেরও লাগবে। তারা যখন বিশ্ব যখন আবার খুলে যাবে, কোনো না কোনো দিন তো খুলবেই, তো সেই অবস্থানে তাদের আমাদের থেকে এই মালগুলো যারা কিনেন, যে গার্মেন্টসগুলো নেন, তারা আবার হয়তো কিনবেন। সেই জন্যই তারা চিন্তা করছেন যে এই মার্কেটটাকে বাঁচিয়ে রাখা তাদের জন্য প্রয়োজনীয়। তো আমি মনে করি এক্ষেত্রে সার্বিকভাবে যারা এই এই ট্রেডের সাথে জড়িত, আমদানি রপ্তানি, এবং আমি খালি ফ্রেট ফরওয়ার্ডার বলবো না, এখানে ট্রাকিং কোম্পানি রয়েছে, ট্রেলার কোম্পানি রয়েছে, সিএফএস অপারেটর রয়েছে, সকলেই যেন সঠিকভাবে প্রণোদনা পেতে পারে এবং তাদেরকে এক সমষ্টিগতভাবে যেন বাঁচিয়ে রাখা যায়, সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। স্যার এই ক্ষেত্রে যেহেতু ওরা চাচ্ছে যে স্টকটা হয়তো বাংলাদেশে রাখবে, বাট মানে পেমেন্টটা হয়তো আর্লি দিয়ে দিবে, সো আমাদের কি পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ ফ্যাসিলিটিস আছে কিনা অ্যাকর্ডিং টু দেয়ার রিকোয়ারমেন্টস? আর সেক্ষেত্রে না, অতটুকু স্টোরেজ ক্যাপাবিলিটি বাংলাদেশের নেই। সেই জন্য যে আলাপটা চলছে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যারা বানিয়েছে তাদের ফ্যাক্টরিতেই রাখুক, কারণ এখন তো অন্য কোনো প্রোডাকশন হচ্ছে না। সো তারা বানিয়ে রাখুক, কিন্তু তাদেরকে পেমেন্টটা দিয়ে দিবে। তো সেক্ষেত্রে আমাদের কিছু সরকারি নিয়ম কানুনের পরিবর্তন আসতে হবে, কারণ আমাদের এ ধরনের পরিস্থিতি আগেও আসেনি। কারণ আপনি জানেন যে নর্মালি একটা ইএক্সপি ইস্যু হলে তার একটা সময় বেঁধে দেওয়া হয়, কোন সময়ের মধ্যে এটা এক্সপোর্ট করতে হবে, পেমেন্ট আসলে কতদিনের মধ্যে, 90 দিনের মধ্যে এক্সপোর্ট করতে হয়। এ ধরনের একটা বাধ্যকতা, সেটা বাংলাদেশ ব্যাংক শিথিল করার প্রয়োজন, কারণ এটা দেশের স্বার্থেই অফকোর্স এটা করতে হবে। কারণ এই এই পয়সাগুলো যদি এসে যায় আদারওয়াইজ তো তাহলে টাকাটাকে এনক্যাশ করতে পারবে না, রাইট? দুটো জিনিস হবে। যদি মালটা ক্যান্সেল হয়ে যায় তাহলে মালের দাম দিতে হবে ফ্যাক্টরিকে, এবং সে তার কর্মচারীরও পয়সাটা পেল না। যদি তার মূল্যটা পেয়ে যায় তাহলে ইম্পোর্টের পয়সাটাও সরকার দিতে পারবে, এবং এইভাবে তাতে কর্মচারীদেরকেও তারা বেতন দিতে পারবে। তো সেক্ষেত্রে যারা এগিয়ে আসবে, আমি মনে করি সরকার অবশ্যই এটাকে সুনজরে দেখবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। স্যার এই ক্ষেত্রে টুয়ার্ডস মেম্বার্স, মানে আপনি যেটা বললেন যে অনেক মেম্বারই আছে যাদের স্টেটমেন্টটা মানে ব্যাংকিং স্টেটমেন্ট খুব একটা হেলদি না, সো এখন যদি প্রণোদনাটা স্টেটমেন্ট ওয়াইজ হয় তাহলে ওই ক্ষেত্রে আপনারা অ্যাজ এ বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের যদি পারমিশন বা মেম্বারশিপ থাকে, সেক্ষেত্রে কোনো তারা অ্যাডিশনাল কোনো বেনিফিট পাবে কিনা, অ্যাটলিস্ট 20% এক্সট্রা যাতে লোনটা পেতে পারে, বা এরকম কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা? আমার মনে হয় আমার অ্যাসোসিয়েশনে নেওয়া উচিত, কারণ আপনি জেনে থাকবেন যে বিজিএমই যেই প্রণোদনাটা নিচ্ছে সেখানে বিজিএমই থেকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগছে। কারণ বিজিএমই তাকে ভেরিফাই করে তার
অর্ডার হয়েছে কিনা, তার কাজ আছে কিনা, কারণ অনেক ফ্যাক্টরি তো আগে থেকে বন্ধ ছিল, এখন প্রণোদনা নিতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ ফ্রেট ফরেন অ্যাসোসিয়েশনের একটা নেতৃত্বের থেকে আসা উচিত যে তারা যেন ভ্যালিডেট করে দিয়ে, যদি তারা বাংলাদেশ ব্যাংক, এই প্রত্যেকটা লোন বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল হতে হবে, সেভাবে যেন এটা করতে পারে, সে ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। স্যার, আমি যতটুকু জানি আপনি এয়ারলাইন্স বিজনেসের সঙ্গেও আছেন। সো এয়ারলাইন্স এর এই যে আহ, মানে প্যাসেঞ্জার বলতে তো আসলে একদমই নাই। সো এই ইন্ডাস্ট্রিটা গ্রো করতে আপনার কি মনে হয় যে মানে ইট টেক্স অ্যানাদার 6 মান্থস অর লাইক 1 ইয়ার চলে যাবে টুয়ার্ডস লাইক দ্য ট্যুরিস্ট এন্ড ট্রাভেলার্স? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যেটা আমি একটু আগে বলেছিলাম যে মানুষ প্রথমে চেষ্টা করবে এই করোনা পরবর্তী পদক্ষেপে প্রথমে লোকের চেষ্টা করবে তাদের নিজের অবস্থান সুদৃঢ় করার, এবং সেই সুদৃঢ় অবস্থানে কিন্তু আননেসেসারি ট্রাভেল বা প্রমোদ ভ্রমণের অবকাশ আমার মনে হয় না আগামী 6 মাস থাকবে। এই বছরটাতে সেটা থাকার সম্ভাবনা খুবই কম। সেটাকে মেনে নিয়েই আগাতে হবে। তারপর আমরা এখনো জানি না যে যখন কমার্শিয়াল ফ্লাইটগুলো আবার চালু হবে তারা কি ধরনের বাধ্যবাধকতা আনবে প্যাসেঞ্জার ট্রাভেলের ব্যাপারে। কারণ আপনারা আগেও দেখেছি, আপনারা জানেন 9/11-এর পরে যখন ট্রাভেল শুরু হয়েছিল তখন বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ছিল, কি নিয়ে যেতে পারবে, কিটা কি করতে পারবেন না, অনেক স্ট্রং চেকিং। আপনি জানেন যে আমাদের লন্ডন যেতে হলে আপনার এক্সপ্লোসিভ ডিটেকশন দিয়ে আমাদের ব্যাগেজ চেক করতে হয়, তা না হলে সে ব্যাগেজ যেতে পারে না। তো এখন যেহেতু করোনা এমন একটা পরিস্থিতি এসছে, হয়তো হেলথ সার্টিফিকেশন লাগবে। আমরা শুনেছি যে এমিরাটস চিন্তা করছে যে তারা প্রতি প্যাসেঞ্জারের কোভিড টেস্ট করে তারপর তাদেরকে নেবে। এ ধরনের অনেক ধরনের আলাপ আলোচনা শোনা যাচ্ছে, তবে ঠিক কি অবস্থানে যাবে সেটা এখনো বলা যায় না, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আয়াটা যে ধরনের সিদ্ধান্ত নেবে তার উপরে এটা হবে। তবে এই ইন্ডাস্ট্রিটা অতি সত্ত্বর ঘুরে দাঁড়ানোর আমি কোনো সম্ভাবনা দেখি না। এটাকে কম না হলেও বছর খানেক লাগবে তাদেরকে ঘুরে দাঁড়াতে, যেটা 9/11-এর পরেও হয়েছিল। লোকজনের ট্রাভেল কমে গেছিল, পর একটা সময় লেগেছে, মানুষ আস্তে আস্তে আবার নিজস্ব অবস্থানে এসছে এবং আবার এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিগুলো সুদৃঢ় হয়ে বেঁচে থেকেছে। তো আমার ধারণা এই ইন্ডাস্ট্রিটা 1 বছর স্ট্রাগল করবে। এবং সাকি একইভাবে আমাদের এখানে যেসব অ্যাভিয়েশন যেসব চলতো, তাদের যে অফিস আদালত রয়েছে, তাদের যে জনগণ রয়েছে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। আপনি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি সবচেয়ে প্রথম যাদের মধ্যে কর্মচারী ছাঁটাই করেছে। আপনার ব্রিটিশ এয়ারওয়েজ প্রায় 35,000 কর্মচারী ছাঁটাই করেছে, এয়ার কানাডা 16,000 কর্মচারী ছাঁটাই করেছে, ক্যাথে প্যাসিফিক এবং ড্রাগন এয়ার তারা 2 মাসের আনপেইড লিভ দিয়েছে অলরেডি। সো এ ধরনের সিদ্ধান্ত অলরেডি এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আসছে এবং এখানে যারা আছে তারা প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে তো স্যার, যদি আমরা বলি আমাদের বাংলাদেশে একটা ট্রাভেল এজেন্সির একটা বড় একটা খাত অ্যাকচুয়ালি সেক্টর আছে, যে ইন্ডাস্ট্রিটা আসলে মানুষ হয়তো জানে না, বাট ট্রাভেল এজেন্সি একটা বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশে চলছে। সো ওনারা তো তাহলে ফুলও মানে পুরোপুরি দেখা যাচ্ছে যে ইনফেক্টেড হবে ইভেন্চুয়ালি, লাইক নট মোর দেন, নট লাইক 6 মান্থসে ওরা ঠিক মতো হয়তো কাজটা তাদের পুরোনো জায়গায় ফিরে আসতে নাও পারে। পুরোনো জায়গায় 6 মাসে সম্ভব না, কারণ আমাদের এখানে ট্রাভেল ইন্ডাস্ট্রিটার মধ্যে একটা বড় অঙ্ক হচ্ছে হজ এবং ওমরা। এবং ওমরা 10 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং হজ এবছরে বন্ধ করে দেওয়া হয়েছে। সো এই দুটোকেই যদি আমরা চিন্তা করি তাহলে এই দুটোর যদি বন্ধই থাকে এবং ওমরাও বন্ধ থাকে তাহলে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা দিক ছিল আমাদের বিদেশে যারা আমাদের কর্মচারী রয়েছে, যারা ওই মানুষ এক্সপোর্ট করেন, মানে মধ্যপ্রাচ্যে আমাদের যে ম্যান পাওয়ার জনশ্রম যারা যাচ্ছে, সেখানেও কিন্তু একটা ঢিলা আসবে, কারণ নতুন আমি মনে করি না কর্মসংস্থান হবে এই মিডল ইস্ট যেখানে আমাদের বেশিরভাগ লোক যায়, এবং অনেকে হয়তো কাজ হারাবে। আমরা শুনেছি যে সৌদি আরব থেকে এবং কাতার থেকে বেশ কিছু লোককে তারা পাঠিয়ে দেবে বলেছে। তো সেই ক্ষেত্রে এই ট্রাভেল ইন্ডাস্ট্রিটা এই তিনটা দিক থেকে খুব বেশিরভাগ কর্পোরেট সেলের বাইরে এই ওমরা, হজ এবং ম্যান পাওয়ার এক্সপোর্ট, এই তিনটার থেকে তাদের বেশি
আয় হতো, সে তিনটা দিকই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই সেক্টরটা আবার সার্ভাইভ করে আবার নতুন করে আগের অবস্থায় ফিরে যেতে বছরখানেক লাগবে। স্যার, তাহলে আরেকটা যেটা আমি আরেকটা ইন্ডাস্ট্রি আপনার সঙ্গে অ্যাড করতে চাই। আপনি সার্ভিস ইন্ডাস্ট্রিতে মানে বিভিন্ন নানা রকম সার্ভিস ইন্ডাস্ট্রিতেই আছেন। সো ব্যাংকিং এর বেলায় যদি আমি বলি, লাইক ব্যাংকিং এ যেটা হচ্ছিল এখন আমরা দেখছি মানে সিসি লোন যারা নিচ্ছে, যারা আগে অ্যাপ্রুভাল ছিল, মোস্টলি তাদেরকে এখন আবার অ্যাপ্রুভাল ক্যান্সেল করা হচ্ছে। লাইক সো এইটা কিভাবে এর সমাধান হতে পারে? মানে মানুষ তো ব্যবসার কারণেই সিসি লোন করে রেখেছিল, বাট জাস্ট করোনা কোভিড আসার সঙ্গে সঙ্গেই কিছু কিছু লোন মানুষকে দেয়া হচ্ছে না। ব্যাংকগুলো এই করোনা ভাইরাস আসার আগে কিন্তু ব্যাংকগুলো তাদের ক্যাপিটাল ইনএডুকেসি বলে, তার হলো এটাতে ভুগছিল। এবং এটা বেশ কিছুদিন ধরেই এই বছরের প্রথম 6 মাসই খুব বেশিভাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ক্যাশ ক্রাঞ্চে ছিল এবং তারা খুব কমই লোন দিচ্ছিল। এবং এই অবস্থানে আসার পরে তারা অবশ্যই তাদের অবস্থান থেকে দেখতে থাকলে যদি আমরা মনে করি যে আপনারা জানেন যে ব্যাংকগুলো বন্ধ, তো ব্যাংকগুলোর তো আয় নেই। এখন যেটা হচ্ছে, ব্যাংক থেকে সবাই টাকা তুলছে, কিন্তু কেউ টাকা রাখার বা ব্যবসা করে কোনো টাকা এনে রাখার ট্রেড তো ট্রানজাকশন হচ্ছে না। তো সেটা যদি আমরা চিন্তা করি, এই খাতে ডেফিনেটলি তাদেরও একটা ঘাটতি থাকবে। সেখানে সেইটাকে চিন্তা করেই তারা হয়তো তাদের অবস্থানটা ধরে রাখার চেষ্টা করছে এবং সরকারি প্রণোদনাগুলোও তাদেরকে দিতে হবে। এবং আমার মনে হয় তারা ওই প্রণোদনাগুলো প্রসেস করতেই বেশি তৎপর থাকবেন দেন রেগুলার বিজনেস, কারণ রেগুলার বিজনেস চালু হতে হতে আরো সময় লাগবে, অ্যাটলিস্ট মাস দুয়েক তো লাগবে। গার্মেন্টসগুলো যদি নতুন অর্ডার না পায়, নতুন এলসি না খুলবে, ইম্পোর্টাররা নতুন এলসি খোলা, যেটা ব্যাংকের একটা বড় জিনিস। এবং ইন্ডাস্ট্রিগুলা, সকল ইন্ডাস্ট্রি চললেই তাদের ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। এবং এ ধরনের জিনিস থেকে যদি ব্যাংক যে অবস্থানে রয়েছে, তারা একটু মানে কশাসই হবেন এবং আমি মনে করি ব্যাংকগুলো অনেক কশাস থাকবেন। স্যার, আমার আরেকটা ইন্ডাস্ট্রি আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। আমি সরি আপনাকে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে অ্যাড করে নিচ্ছি, বিকজ আই নো ইউ আর ইনভলভ ইন দোজ ইন্ডাস্ট্রিজ। স্বাস্থ্য খাতে যদি আমরা বলতে চাই, মানে আমরা করোনা কোভিড আসার পরে আমরা অনেক কিছুই আমাদের চোখের সামনে উন্মোচন হচ্ছে। সো স্বাস্থ্য খাতে মেডিকেল সেবায় আমাদের কি আরো কি পরিমাণ উন্নতি সাধন করা উচিত, বা আমি যদি বলি 100%-এর ভিতরে আমরা কত পার্সেন্টে এখন আছি, আমাদের কোন পর্যায়ে যাওয়া উচিত? দেখেন, আমাদের এখানে স্বাস্থ্যখাত এখনো অনেক পিছিয়ে আছি আমরা, এটা বলা বাহুল্য। কারণ আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার তুলনায় আমাদের স্বাস্থ্যখাতটা অনেক পিছিয়ে। আমাদের পার শিক্ষা শিক্ষা যেরকম গেছে, স্বাস্থ্যতে এখনো আমরা ও পর্যায়ে পৌঁছাতে পারিনি। কারণ হলো যে স্বাস্থ্য খাতে এখনো আমাদের কনফিডেন্স লেভেলটা আনা দরকার। এখনো অনেক মানুষ বিদেশে যায় স্বাস্থ্য চিকিৎসায় নিতে, ভারতবর্ষে যায় এবং অনেকে ফার ইস্টেও যেয়ে থাকেন। এবং স্বাস্থ্য খাতের একটা জিনিস হচ্ছে, অন্যান্য দেশে যেখানে স্বাস্থ্য খাতে ইমপ্রুভ করেছে, আইদার এটা স্টেট স্পন্সার্ড অথবা একটা ইন্স্যুরেন্স কাভারেজ। আমাদের এখানে এখনো বাধ্যবাধকতা নাই যে প্রাইভেট কোম্পানিগুলো যে তাদেরকে হেলথ ইন্স্যুরেন্স দেবে, অথবা সরকারি পর্যায়ে হেলথ ইন্স্যুরেন্স কি কতটুকু আছে আমার জানা নেই। সো এই খাতটাকে যদি আরো প্রচুরভাবে আগিয়ে নিতে হয়, তাহলে আমাদের সকলকে হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে, সরকারিভাবে এবং বেসরকারিভাবে। এবং হেলথ ইন্স্যুরেন্স থাকলেই আপনি যেটা হবে যে হেলথ কেয়ারটা আরো এক্সটেন্সিভলি এক্সটেন্ড করা যাবে, কারণ এটা ব্যয়বহুল একটা সেক্টর এবং এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা অনেক হাই। তো সেটা অনেকে করতে চায় না, কারণ এই ইনভেস্টমেন্টের এগেনস্টে রিটার্নটা অতি সহজে আসে না, অতি সত্বর আসে না। সুতরাং এই সেক্টরে যদি কোনোভাবে আমাদেরকে অগ্রসর হতে হয়, তাহলে আমাদের হেলথ ইন্স্যুরেন্সে আমাদেরকে আগাতে হবে। তা না হলে, এবং এই কি করে আমাদের যারা দরিদ্র সীমার নিচে রয়েছে, তারা তো হেলথ ইন্স্যুরেন্সের নিচে আসতে পারবে না, তাদেরকে কি করে সরকারিভাবে তাদেরকে হেলথ কাভারেজের মধ্যে আনা যায়, সেটাও চিন্তা করতে হবে। তো সার্বিকভাবে আমাদের জনসংখ্যা বেশি হওয়াতে ডক্টর ভার্সেস নাম্বার অফ পিপল অনেক হাই। ঠিক একইভাবে আমরা যখন দেখতে চাই যে আমাদের এখন যারা বলছেন কতটা আইসিইউ আছেন, বা এটা কিন্তু বহির্বিশ্ব আমরা দেখেছি কোনো হসপিটালে 10%-এর বেশি আইসিইউ থাকে না, কারণ স্বাভাবিকভাবে এটার অত প্রয়োজনীয়তা হয় না। যেরকম করোনা ভাইরাসের জন্য ভেন্টিলেটরের প্রয়োজন হচ্ছে, মানুষের অনেক ক্ষতি সাধিত হচ্ছে। তো
মানে শ্বাসকষ্টের জন্য যেটা করতে হচ্ছে, সেটা কিন্তু আমেরিকার মতো জায়গায় তারা এটা ম্যানেজ করতে পারেনি। তো এটা একটা ওয়ান অফ ইনসিডেন্ট। তবে তবে ওভারঅল স্বাস্থ্য খাতকে আমি যদি মনে করি এগিয়ে নিতে হলে কোনো একটা ইন্স্যুরেন্স পলিসির আন্ডারে আসতে হবে। জি, আমরা যদি পার্শ্ববর্তী দেশ, আমরা যদি ইন্ডিয়ার কথাও বলি, আপনি নিশ্চয়ই দেখেছেন ওখানে ওদের স্বাস্থ্য বীমা প্লাস হলো ইন্স্যুরেন্স, এটা নিয়ে রীতিমতো ওরা প্রচুর স্টার্ট আপ হচ্ছে, প্রচুর পুরনো কোম্পানিও আছেন, টাটা আছেন, বিড়লা আছেন, সবাই আছেন। ইভেন ওর সমস্যা হচ্ছে আমরা পার্সোনালি কোনো বীমা নাই, সো আমরা ওইটাতে আসলে এডুকেটেড না। সো এই এডুকেশন একটু মার্কেটিং এর দরকার, যেটা সরকার থেকে। এটা এটা সরকারিভাবে আসতে হবে, কারণ আপনি যদি দেখেন এই নিয়ে ন্যাশনাল হেলথ সিস্টেম ইংল্যান্ডে বা কানাডার মতো জায়গায়, যেখানে হেলথটা ইজ টোটালি স্টেট স্পন্সার্ড, মেডিকেল ইজ ফ্রি, বাট সেটা স্টেট পেমেন্ট করে, বা একটা একটা প্রতিষ্ঠানের বাইরে তারা আমার অঙ্কের বাইরে নিজেরা পয়সা দিতে হয় না। তো বা বাকি যারা আছে তাদের ইন্স্যুরেন্স কাভারেজ থাকতে হয়। তো ওই জায়গাটায় না হলে হেলথ কেয়ার পেতে গেলে হেলথ কেয়ারটা এত এক্সপেন্সিভ যে অনেক সময় লোকজন তার জমি জমা বেচে স্বাস্থ্যসেবা নিতে হচ্ছে। তো সেখানে একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা নিশ্চয়ই সরকার চিন্তা করবেন এবং ভবিষ্যতে এই ধরনের অবস্থান আসতে পারে। এখন অলরেডি কিছু কিছু প্রাইভেট কোম্পানি, বেশ যারা নামকরা প্রাইভেট কোম্পানি সকলেই আমি দেখছি কর্মচারীদেরকে হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে, এবং এটা প্রচলিত হচ্ছে, এবং আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এগিয়ে আসছে হেলথ ইন্স্যুরেন্স করার জন্য। আমার মনে হয় যে এটা খুব ইনিশিয়াল স্টেজ, এবং এটা যতই আগাতে থাকবে এটা আরো বর্ধিত হতে থাকবে। স্যার, আরেকটা ইন্ডাস্ট্রির কথা বলতে চাই, সেটা হচ্ছিল ইন্টারন্যাশনাল কুরিয়ার ইন্ডাস্ট্রি। যদি আমরা বলি, মানে আমরা মোরলেস দেখেছি যে এই গত 2 বছর ধরে বিজনেস ইজ অলমোস্ট গোয়িং ডাউন ইন ইন ইন্টারন্যাশনাল কুরিয়ার ইন্ডাস্ট্রিতে, কুরিয়ার কোম্পানিগুলোতে। হয়তো আমাদের দেশ ছাড়া অন্যান্য দেশ হয়তো গ্রো করছে, বাট এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের কি কুরিয়ার মানে ইন্ডাস্ট্রিটা আবার একটু কি রাইজ করবে, অর মানে এটা আরো বেশি হয়তো ইনফেক্টেড হবে? এটা আপনার তো একটা, দিস ইজ এক্সপ্রেস ইন্ডাস্ট্রি। এই বর্তমান অবস্থায় এক্সপ্রেস ইন্ডাস্ট্রিগুলো ভালো করা দরকার, কারণ হলো যে তারা এক্সপ্রেসলি মানে কুইকলি অনেক মানে আইটেম বা মালগুলো এনে দিতে পারে, রাইট, নেসেসিটি নেসেসিটি। নেসেসিটি আইটেম। তবে বহির্বিশ্বে এক্সপ্রেসটা বৃদ্ধি পেয়েছে ই কমার্সের জন্য। সো আমাদের এখানে যতদিন ই কমার্সটা ওভাবে গ্রো না করে, সেখানে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক কোরিয়ারের একটা ঘাটতি থেকে যাবে। কারণ আমার মনে হয় সবচেয়ে ভালো দিক হচ্ছে এই করোনা ভাইরাসের ইজ ই কমার্স, কারণ সকলে সব জায়গায় বন্দী হয়ে যাওয়াতে প্রত্যেকেই ডিজিটালি কানেক্টেড হচ্ছে এবং ডিজিটালি বিজনেস করার চেষ্টা করছে, ডেলিভারি করার চেষ্টা করছে, সবকিছুই। তো সেখানে আমার কাছে মনে হয়েছে যে ই কমার্সের একটা নতুন দিক যে আছে সেটা সকলেই চিনতে পেরেছে, এবং এই অধ্যায়ে পার হলে হয়তো আমাদের দেশে ই কমার্সের একটা নতুন অবস্থান হতে পারে। পারফেক্ট, শিওর স্যার। কারণ হচ্ছিল আমি নিজেও ইনভলভ আছি, সো আমি দেখেছি যে যেটা হলো শুধু একটা স্কারসিটি আছে, যেটা হলো হিউম্যান ফিজিক্যাল ইনভলভমেন্ট, যেটা হলো ডেলিভারি ম্যানদের একটু স্কারসিটি আছে। অ্যাজ লং অ্যাজ আপনিও জানেন যে প্রথম দিকে আমরা যখন লকডাউনটা দিয়েছিল 10 দিনের জন্য, সবাই ভেবেছে যে ইটস এ ঈদ ভ্যাকেশন, সো সবাই ওয়েন্ট টু দেয়ার ভিলেজ। এখন লকডাউন হয়ে যাওয়ার পরে তারা আর আসতে পারছে না, সো আমরাও বুঝি যে তাদের ডেফিনেটলি এখন টাকাও ফুরিয়ে যাবে। সো একটা ভালো দিক আসলে উন্মোচন হচ্ছে, যদি আমরা ই কমার্সের দিকটা আসলে যদি বলি, কারণ মানে প্যান্ডামিকের বেলায় ই কমার্সের একটা সম্ভাবনা ইন বাংলাদেশ বলা যায়। আরেকটা ইন্ডাস্ট্রি যদি বলি স্যার, মানে ফ্রেড ফরওয়ার্ডিং এ এখন ধরেন অনেকেই চিন্তা করছিলেন, মানে আমি একদমই পার্সোনাল ক্যারিয়ার ওরিয়েন্টেড বলতে চাচ্ছি, পার্সোনাল না ঠিক, মানে আমি ফ্রেড ফরওয়ার্ডিং ক্যারিয়ার ওরিয়েন্টেড যারা আছেন তাদেরকে বলতে যাচ্ছি, হয়তো তারা চিন্তা করেছিলেন যে এই বছরে তারা সুইচ করবেন, বিভিন্ন কোম্পানিতে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন চাকরি নিয়ে, তাদের অনেকেরই একটু হতাশাগ্রস্ত হয়। সো এই ক্ষেত্রে আপনার যদি একটু মূল্যবান সাজেশন থাকে, অ্যাজ লং অ্যাজ ইউ আর এক্সপার্ট ইন লাইক ইউ আর দ্য গাইড বলবো আমি সবার কাছে, ইন ফ্রেড ফরওয়ার্ডিং ইন্ডাস্ট্রি অ্যান্ড অলসো আদার সার্ভিস ইন্ডাস্ট্রি, এভরিবডি রেসপেক্ট ইউ আ লট। আপনার কথা মানে ওরা হয়তো যে সাজেশনটা জানতে পারলে, অ্যাডভাইসটা জানতে পারলে তাদের আরো মনোবল স্ট্রং হবে। আমি মনে করি এখন যে করোনা ভাইরাসের যে অবস্থানটা রয়েছে, এখানে
লকডাউন যে কথাটা বলে, যে যেখানে আছে সেখানে থাকুন এবং যারা যেখানে চাকরি করছেন সেখানে যেন থাকে। এবং আমি আশা করব মালিকরা তাদের কোম্পানিগুলোকে বন্ধ করবেন না, কারণ আহ, এটা একটা গতিশীল ব্যবসা এবং এটা ঘুরে দাঁড়াতে সময় লাগে না। আমরা দেখেছি প্রতি 5 বছরে একবার কিন্তু আমাদের একটা স্লিক সিজন যায়। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই স্লিক সিজনটা 1920 ছিল এবং সেই 1920-র মধ্যে করোনা ভাইরাসটাও ধরা পড়েছে, তাই জন্য এই বছরটা সাংঘাতিকভাবে অধিকভাবে খারাপ যাবে। আমি এটা একটা দেখে এসেছি আমার এই 30 বছরের এই ইন্ডাস্ট্রিতে, যে প্রতি 5 বছর পর পর একটা ডিপ আসে। তো এই 5 বছরের ডিপটা হয়তো এটাকেই ধরে নিতে রিভিউ হবে সেশন আছে। এবং যে যেখানেই আছো, জি যেখানেই কাজ করছে, তারা যেন সেখানেই থাকে। আগামী 6 মাস কোনো ও, আহ, পরিবর্তনের দিকে না গিয়ে তাদের অবস্থানেই যেন তারা থাকতে পারে, সেটাই আমি আশা করব। কারণ 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমি মনে করি সারা বিশ্ব এবং বাংলাদেশ আবার সম্পূর্ণভাবে উঠে দাঁড়াতে পারবে। স্যার, প্রাক্তন বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন সভাপতি হিসেবে আপনি বর্তমান সভাপতির উদ্দেশ্যে যদি কিছু মানে সাজেশন দিতে চান, বিকজ আমরা হয়তো ফিউচারে ওনার সঙ্গে একটা ইন্টারভিউ করব, সো আপনার যদি কোনো সাজেশন থাকে বা অ্যাডভাইস, অ্যাজ আমি লং মনে অ্যাজ করি যে you are almost like 3 times you were there, 3 টার্ম ধরেই আপনি বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন সভাপতি ছিলেন, সো আপনার কিছু মূল্যবান এক্সপিরিয়েন্স হয়তো তার জন্য সুবিধা হবে এই ইন্টারিম পিরিয়ডে। আমি মনে করি যে এই অবস্থায় অ্যাকচুয়ালি ফ্রেট ফরওয়ার্ডাররাও কিন্তু এখন খুব ফ্রন্টলাইন হিসেবে কাজ করছে। আমাদের কর্মচারীরাও এখনো চিটাগাং পোর্টে কাজ করছে, অল্প কিছু হলেও ঢাকা এয়ারপোর্টে কাজ করছে। সুতরাং তারাও কিন্তু তাদের ঘরের বাইরে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি জানি অ্যাসোসিয়েশন বেশ কিছু কাজ করেছে, তাদেরকে কিছু মাস্ক এবং অন্যান্য গ্লাভস এসব পরিধান দিয়েছে যেন তারা সেফটিতে থাকতে পারে। তো এরাও কিন্তু ফ্রন্টলাইন হিসেবে কাজ করে যাচ্ছে। আহ, তার আমি মনে করি যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে তাদের প্রধান কাজ হবে এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখার মধ্যে প্রত্যেকটি অ্যাসোসিয়েশনের কোনো একটা মিডিয়াম খোলা উচিত, ইলেকট্রনিক মিডিয়াম, যেখানে আহ, প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের অবস্থানগুলো জানাতে পারবে এবং তারা কে কি সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তগুলোও যেন তাদের কাছে আসে। কারণ সিদ্ধান্তগুলো যদিও এককভাবে হবে, কোনো কোম্পানি যদি ডেফিনেটলি। তাদের স্যালারি কমিয়ে দেয় বা অন্যান্য সিদ্ধান্ত নেয়, তারপরেও এটা যেন তাদের কাছে জানানো থাকে, তাদের একটা গার্জিয়ান মূলক অবস্থান থেকে যেন সকলকে নেতৃত্ব দেয়। আমি সেটাই মনে করি। এই দুঃসময় যদি তারা সামনে এসে দাঁড়িয়ে সকলকে একটা ভালো লিড দিতে পারে এবং যেই কথাগুলো বললাম, প্রণোদনাগুলো একটু সহজতর করা, সবাই যেন এটা পায় এবং এটার থেকে তারা উঠে দাঁড়াতে পারে এবং কোনো কর্মচারী যেন তাদের চাকরি না হারায়, সেদিকে যদি তারা খেয়াল রাখতে পারে, সেটাই হবে একটা খুব আশার কাজ এবং এই ইন্ডাস্ট্রিটাকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারবে সুন্দরভাবে। এবং সবশেষে আমি স্যার, হ্যাঁ জি বলেন। জি 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 জি, বলেন না। না, আমি বললাম যে তার মধ্যেও যারা যারা হোম থেকে কাজ করছেন তারা যেন ঘরে থাকেন এবং সুস্থ থাকেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে এইটুকু সময় দিয়েছেন। আমরা আশা করি আবার আমি আপনাকে আরেকবার পাবো ইন্টারিম দিস করোনা কোভিড। আমরা জানি না আসলে 25 তারিখই লকডাউন শেষ হবে কিনা, কারণ অ্যাজ লং এজ আমরা যদি পার্শ্ববর্তী দেশকে দেখি, ইন্ডিয়াতে অলরেডি 3 মে পর্যন্ত ওরা ডিক্লেয়ার করেছে। সো আমরা ধরে নিচ্ছি রোজাটা আমাদের এভাবেই যেতে পারে। অ্যান্ড আপনার মূল্যবান সাজেশন এবং কথাগুলো যদি আমাদের অ্যারাউন্ড টুয়ার্ডস ফ্রেট ফরওয়ার্ডিং এমপ্লয়ি থেকে শুরু করে ফ্রেট ফরওয়ার্ডিং ওনার্সরাও নেবেন সহজভাবে, তাদেরই জন্য ভালো, সবার জন্য আমরা সবাই মিলেমিশে যাতে থাকতে পারি সেই কামনায় স্টে অ্যাট হোম। থ্যাংক ইউ স্যার। আপনারাও সুস্থতা কামনা করে আমি আজকে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।